ব্যাংকার বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইনকুটাম নিয়ে কথা বলবো। আমার যে চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু ইনকুটাম নিয়েই আমার প্রথম একটা সিরিজ আমার প্রেজেন্টেশন শুরু করেছিলাম, কিন্তু বিভিন্ন আনএভয়েডেবল সার্কামস্ট্যান্সের কারণে সেই সিরিজটা আমি কন্টিনিউ করিনি, একটা পজ দিতে হয়েছিল। আমরা আবার ফিরে এসেছি। ইনকুটাম নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, বিভিন্ন স্পেসিফিক ইনকুটামগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত, এবং ইনকুটামের যে চেঞ্জেস এবং ইনকুটাম ইউজের যে রুলস রেগুলেশন বা ইনকুটাম এটার হিস্ট্রি কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কিছু ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করেছি। আজকে আমরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্টস করে জানাবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি শেয়ার করবেন অন্যদেরকে, যাতে অন্যরাও উপকৃত হয়। তা আমার চ্যানেলটিতে আমরা ইনকুটাম সহ বিস্তারিত ফরেন ট্রেড রিলেটেড এবং ব্যাংকার্স আমরা যারা আছি, ব্যাংকারের যে বিভিন্ন পরীক্ষা কিংবা জেনারেল ব্যাংকিং বা ফরেন ট্রেডের বিভিন্ন টপিকস নিয়ে আমরা কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকবেন। আমরা অনেকেই কিন্তু ইনকুটাম ব্যবহার করছি আমাদের যখন এলসি করছি, কিংবা আমরা যারা বিজনেসম্যান ব্যবসা করছি, ইম্পোর্ট করছি বা এক্সপোর্ট করছি, আমাদের সেলস কন্ট্রাক্টে বা প্রফর্মা ইনভয়েসে, ইনডেন্টে আমরা কিন্তু ইনকুটাম ব্যবহার করছি। এখন ইনকুটাম ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু ইনকুটামটা ঠিক সঠিকভাবে কিভাবে ইউজ করতে হয়, ইনকুটামটা অর্থাৎ কিভাবে ইনপুট দিতে হয়, সেটা কিন্তু আমাদের অনেকেরই ভুল হয়ে যায়। যেমন আমরা এই রুলসটাকে কিভাবে বেস্ট মানে আমাদের কন্ট্রাক্টে বা প্রফর্মাতে ইনকর্পোরেট করব, এখানে কি প্লেস থাকবে না পোর্ট থাকবে বা এয়ার থাকবে কিনা, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক। আমরা আজকে এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে ইনকুটাম আমরা ইনকর্পোরেট করছি আমাদের সেলস কন্ট্রাক্টে বা পিআইতে, এটা কিভাবে বেস্ট ওয়েতে এটা ইনকর্পোরেট করা হয় বা করা যায় সেটা নিয়ে ছোট্ট ভিডিও, আপনারা আশা করি সাথে থাকবেন। কি বলছি দেখেন, ইফ পার্টিস ওয়ান টু ইনকুটামস 2020 rules to apply to their contract, the safest way to ensure that this is to make the intention clear in their contract থ্রো ওয়ার্ডস সাচ এজ। আচ্ছা, ঠিক ওরা এখানে বলা হচ্ছে বিজনেসম্যানরা যখন কোনো একটা ইনকুটাম ব্যবহার করবে, তারা ঠিক কিভাবে ইনকুটামটা তাদের কন্ট্রাক্টে বা পিএতে লিখবে। প্রথমে অবশ্যই সে চোজেন ইনকুটাম, যেটা যে ইনকুটাম যে 3 লেটারের যে ইনকুটাম সেটা লিখবে। দেন তারপরে থাকবে হচ্ছে এটা কোনো একটা পোর্টের নাম থাকবে, কোনো একটা প্লেসের নাম থাকবে, অথবা কোনো একটা পয়েন্টের নাম থাকবে। দেন এটা ইনকুটামের কোন ভার্সন, আমরা এখন লেটেস্ট 2020 ইউজ করছি। আপনি যদি চান কোনো বিজনেস বা তারা কন্ট্রাক্টে যদি 2010 অর্থাৎ 2010 সালের ইনকুটামটা ইউজ করতে চায়, কিন্তু সেটা কিন্তু তারা করতে পারবে, এটা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে কোন সংস্করণের, অর্থাৎ কোন ইনকুটামটা আপনারা ইউজ করতে যাচ্ছেন। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সে আপনি যদি সিএফআর এর কোন একটা ইনকুটাম দিয়ে কোনো একটা কন্ট্রাক্ট রেডি করতে চান বা পেতে চান, সেক্ষেত্রে কি হবে, প্রথমে 3 ডিজিটের ইনকুটামটা লিখবেন সিএফআর, দেন হচ্ছে একটা পোর্ট প্লেস বা পয়েন্ট, এখানে বলা হচ্ছে মংলা সি পোর্ট, দেন ইনকুটাম 2020। কিংবা যদি আপনি সিআইএফ একটা ইনকুটাম আপনার কন্ট্রাক্টে দেখতে চান, সেক্ষেত্রে কিভাবে হবে, সিআইএফ দেন একটা পোর্ট প্লেস বা পয়েন্টের নাম হবে, দেন কত সালের ইনকুটাম সেটা লেখা থাকবে। যেমন আপনি যদি ডিএপি একটা ইনকুটাম আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে কি হবে, ডিএপি দেওয়ার পর একটা প্লেসের বিস্তারিত কিন্তু ঠিকানা থাকবে। যেমন এই ভুলটা আমরা অনেকে করে থাকি, যেমন ডিএপি আমি যদি শুধু ঢাকা দিয়ে দিই বা ডিএপি বাংলাদেশ ইনকুটাম 2020 দিয়ে দিই, তাহলে এই যে একটা প্লেস, এই প্লেসের নামটা কিন্তু সে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আপনি যখন একটা পোর্ট দেবেন, যে মংলা সি পোর্ট মানে হচ্ছে স্পেসিফিক একটা পোর্ট এবং সেটা মংলায় অবস্থিত, আপনাকে কিন্তু খোঁজাখুঁজির দরকার হবে না। কিংবা সিআইএফ আপনি যদি সিঙ্গাপুর দিচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে যে সিঙ্গাপুর পোর্টটা এখানে ইউজ করা হচ্ছে। বাট আপনি যখন ডিএপি ইউজ করবেন, ডিএপিতে আপনাকে কিন্তু অ্যাড্রেসটা পুরোপুরি দিতে হবে। আপনি শুধু ডিএপি ঢাকা, ডিএপি বাংলাদেশ দিয়ে দিলে কিন্তু আপনার ইনকুটামটা কিন্তু সম্পূর্ণ হলো না, কারণ এখানে আপনাকে একটা প্লেসের বিস্তারিত বর্ণনা দিতে হচ্ছে। এখানে দেখেন ডিএপি দিয়ে আমি কিন্তু 316/B তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল ঢাকা বাংলাদেশ দিয়ে স্পেসিফিক্যালি কোন জায়গায় এটা ডেলিভারি হচ্ছে প্লেসটা আমি নির্দিষ্ট করে দিলাম, দেন ইনকুটাম 2020 আমি লিখে দিলাম। Why should importers and exporters used
and understand the Incoterm rules in detail. আচ্ছা, একজন ইম্পোর্টারের বা এক্সপোর্টারের কিংবা ব্যাংকারের কেন একটা ইনকোটার্মকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ হচ্ছে এই তিনটা লেটারের একটা ইনকোটার্ম দিয়ে কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে হোয়ার দ্য গুডস আর ডেলিভার, কোথায় পণ্যটা ডেলিভারি হবে, অর্থাৎ কোন জায়গায় হ্যান্ডওভার হলে পণ্যটা ডেলিভারি হিসেবে কাউন্ট করা হচ্ছে, হোয়ার রিস্ক ট্রান্সফার ফ্রম সেলার টু বায়ার, অর্থাৎ সেলারের কাছ থেকে বায়ারের কাঁধে রিস্ক কখন ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ এরপর থেকে পণ্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কে সেটা বিয়ার করবে, কার মাথায় পড়বে, সেটা এখানে কিন্তু বিস্তারিত বলা হচ্ছে এই তিনটা ডিজিটের একটা টার্ম দিয়েই। এবং হু অর্গানাইজ দ্য ক্যারিয়ার, অর্থাৎ যে পণ্যটা আপনি আনা নেওয়া করছেন যে পরিবহন দিয়ে, সেটা আসলে কে অর্গানাইজ করবে, অর্গানাইজ বলতে হচ্ছে এখানে কে এটা ভাড়া করবে, সেটা কিন্তু বিস্তারিত ইনকোটার্ম দিয়েই বোঝা সম্ভব। এই জন্য এক্সপোর্টার ইম্পোর্টার কিংবা ব্যাংকারদের এই ইনকোটার্ম সম্পর্কে জানা খুবই ইম্পর্টেন্ট। দেন the place name next to the chosen Incoterm rule is even more important. আচ্ছা, আমি একটু আগে যেটা বলেছি, আপনি ইনকোটার্মের পরে যে প্লেস, পোর্ট বা পয়েন্টটা আপনি লিখবেন সেটা অবশ্যই লিখবেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখেন, এখানে কি বলা হচ্ছে, ইন অল ইনকোটার্মস রুলস এক্সেপ্ট দ্য সি রুল দ্য নেম প্লেস ইন্ডিকেটস হোয়ার দ্য গুডস আর ডেলিভার্ড হোয়ার রিস্ক ট্রান্সফার ফ্রম সেলার টু বায়ার, অর্থাৎ সি রুল ছাড়া অন্য সমস্ত রুলে আপনি যে প্লেসটার নাম দিচ্ছেন ইনকোটার্মের পরপর, সেটা দিয়ে কিন্তু আপনি সহজেই মানে একদম ইজিলি বুঝতে পারবেন যে কোথায় আপনার পণ্যটা ডেলিভারি হচ্ছে। অর্থাৎ সি রুল ছাড়া অন্য রুলগুলোর ইনকোটার্মের পরে আপনি যে প্লেসটা লিখছেন, তার মানে ওই প্লেসে যখনই পণ্যটি পৌঁছে যাচ্ছে তখনই এটা ডেলিভারি হয়ে যাচ্ছে, এবং রিস্ক আপনার সেলারের কাছ থেকে বায়ারের কাঁধে চলে আসছে। ইন দ্য ডি রুলস দ্য নেম প্লেস ইজ দ্য প্লেস অফ ডেলিভারি অ্যান্ড অলসো দ্য প্লেস অফ ডেস্টিনেশন অ্যান্ড দ্য সেলার মাস্ট অর্গানাইজ ক্যারিজ টু দ্যাট পয়েন্ট, অর্থাৎ ডি রুল যেগুলো আছে, ডি রুলে যে প্লেসটার নাম আপনি উল্লেখ করছেন সেই প্লেসটা মানে হচ্ছে ওই প্লেসটাতেই আপনার ডেস্টিনেশন, অর্থাৎ ওইখানেই পণ্যটা ডেলিভারি হবে এবং সেই পণ্যটার ডেস্টিনেশন, লাস্ট ডেস্টিনেশন অ্যাজ পার কন্ট্রাক্ট কিন্তু একই জায়গা, অর্থাৎ প্লেস অফ ডেলিভারি এবং প্লেস অফ ডেস্টিনেশন সেম জায়গা, এবং সেলারকে ঠিক ওই পর্যন্ত, ওই প্লেস পর্যন্ত তাকে ক্যারেজের অর্গানাইজ করতে হবে, অর্থাৎ তার পরিবহনের ভাড়াটা তাকে দিতে হবে। আবার in the C rules the name place indicate the destination to which the seller must organize and pay for the carriage of the goods, which is not however the place or port of delivery. আবার দেখেন সি রুলে কি বলা হচ্ছে, সি রুলে আপনি যে প্লেসের নামটা উল্লেখ করছেন সেই প্লেসটা অবশ্যই এটা একটা ডেস্টিনেশন প্লেস, অর্থাৎ ওই জায়গা পর্যন্ত আপনাকে পণ্যটা পৌঁছে দিতে হচ্ছে, এবং যে সেলার তাকে ওই জায়গা পর্যন্ত ক্যারিয়ার অর্গানাইজ করতে হচ্ছে, অর্থাৎ জাহাজ ভাড়া করা, বিমান ভাড়া করা বা ট্রাক ভাড়া করা, অর্থাৎ যে পরিবহনে পণ্যটা যাবে সেটা ভাড়া করতে হবে কিন্তু সেলারকে। কিন্তু দেখেন প্লেস অফ ডেলিভারি কিন্তু সেই পয়েন্ট না। প্লেস অফ ডেলিভারি কোনটা, সেটা আমরা যখন সি রুল নিয়ে বিস্তারিত কথা বলছি বা বিভিন্ন ভিডিওতে বা আমার আগের ভিডিওগুলো দেখবেন, কিন্তু পণ্য ডেলিভারি হয়ে যাচ্ছে যখনই ক্যারিয়ারে পণ্যটা ওঠানো হচ্ছে তখনই। আর রুলের সাথে যেটা লিখছেন আপনি, ইনকোটার্মের সাথে যে প্লেসটা লিখছেন সেটা কিন্তু আসলে ডেলিভারি পয়েন্ট না, সেটা হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট, এবং এই ডেস্টিনেশন পয়েন্ট পর্যন্ত কিন্তু সেলারকে তার ক্যারিয়ারে ভাড়া করতে হচ্ছে। তো এজন্য একটা ইনকোটার্মের পরে যে প্লেস, পোর্ট বা পয়েন্ট আপনি দিচ্ছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা খুব সতর্কতার সাথে দিতে হবে, কারণ ওই পয়েন্টটাকেই বেস করে কিন্তু আপনার ক্যারিয়ার কোন পর্যন্ত ক্যারিয়ার ভাড়া হচ্ছে, কোথায় কোন পর্যন্ত আপনার রিস্ক আপনার বিয়ার করতে হবে, এগুলো কিন্তু নির্ধারিত হয়ে যাচ্ছে ওই আপনি যে জায়গার নাম লিখছেন সেই জায়গা। আপনি যদি ভুল জায়গা লিখেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেমন আপনি যদি একটা ডিএপি, আমি উদাহরণ দিলাম, ডিএপিতে একটা ইনকোটার্মে আপনি একটা পণ্য আপনি আমদানি করছেন। এখন ডিএপি হচ্ছে আপনার ধরেন সীতাকুণ্ডর একটা জায়গায় আপনার ফ্যাক্টরি, আপনি ফ্যাক্টরির ঠিক কাছেই একটা প্লেস আপনি চান যে ওই পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে সেলার, অর্থাৎ সমস্ত রিস্ক, সমস্ত খরচ কিন্তু সেলারের হয়ে যাচ্ছে। এখন আপনি সীতাকুণ্ডর আপনার যে স্পেসিফিক ফ্যাক্টরির অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা যদি না দিয়ে শুধু সীতাকুণ্ড লিখলেন বা কোনো একটা আশেপাশে একটা ইউনিয়নের নাম দিয়ে দিলেন, স্পেসিফিক ওই আপনার ফ্যাক্টরির জায়গাটা না দিয়ে একটা সীতাকুণ্ড, জাস্ট সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ লিখলেন, এখন সেলার যদি এসে সীতাকুণ্ডের যে কোনো একটা জায়গায় এসে তার পণ্যটা রেখে যায় তাহলে কিন্তু পণ্যটা ডেলিভারি হয়ে গেল। সে আমি একটা উদাহরণ হিসেবে বলি যে আপনি এটা ক্যাপিটাল মেশিন নিয়ে আসলেন আপনি ডিএপিতে, এবং আপনার সীতাকুণ্ড কোনো একটা বারবকুণ্ড কোনো একটা জায়গায় আপনার ফ্যাক্টরি, আপনি অ্যাড্রেসটা
ইনকোটার্মে দিলেন না, আপনি শুধু লিখলেন সীতাকুণ্ড ঢাকা বা সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ। এখন সেলার, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি আপনাকে, সেলার এসে কি করলো, সীতাকুণ্ডের আপনার ফ্যাক্টরিতে না রেখে সে তার ট্রাক ড্রাইভার যখন পণ্যটা নিয়ে আসছে, এসে সে যখনই দেখলো কোনো একটা বাজারের ওখানে অ্যাড্রেসের মধ্যে সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ লেখা আছে, সে আস্তে করে কোথাও সেটা রেখে দিল, রেখে সে কিন্তু চলে গেল। এরপর বৃষ্টিতে ভিজে বা কোনো কারণে পণ্যটা নষ্ট হয়ে গেল, আপনি কিন্তু সেই ইন্স্যুরেন্সের বা যে সেলার তার কাছে যদি ক্লেম করেন, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আপনি কিন্তু স্পেসিফিক জায়গার নাম বলেননি, সে আপনি সীতাকুণ্ড বলেছেন, সে সীতাকুণ্ডের যে কোনো এক জায়গায় পণ্যটা রেখে চলে গেছে। এই জন্য আপনার ইনকোটার্মের পর অবশ্যই প্লেস খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা রোল প্লে করে। দেন আপনি কোন ইনকোটার্মের পরে কি লিখবেন, যেমন আমি এখানে বিস্তারিত লিখেছি, আপনি একটু পজ দিয়ে এটা জেনে নিতে পারেন, পড়ে নিতে পারেন। ইএক্সডব্লিউ যখন লিখবেন, একটা প্লেস অফ ডেলিভারি হবে, এফসিএ তে প্লেস অফ ডেলিভারি, সিপিডি তে একটা প্লেস, সিআইপি তে একটা প্লেস অফ ডেস্টিনেশন। সিপিডি এবং সিআইপি তে যেটা থাকবে সেখানে হচ্ছে যে জায়গায় পণ্যটা পৌঁছাচ্ছে সেই জায়গার নাম প্লেস অফ ডেস্টিনেশন, প্লেস অফ ডেস্টিনেশন। আবার ডিএপি এবং ডিপিইউ ডিডিপি এই তিনটাতে হচ্ছে প্লেস অফ ডেস্টিনেশন। তারপর হচ্ছে এফএএস, পোর্ট অফ শিপমেন্ট, যেখান থেকে আপনার পণ্যটা জাহাজে উঠানো হচ্ছে সেই পোর্টের নাম, এটা কিন্তু প্লেসের নাম হবে না। ঠিক একইভাবে এফইউতেও হবে পোর্ট অফ শিপমেন্ট, অর্থাৎ যে পোর্টে আপনার পণ্যটা শিপমেন্ট হচ্ছে। সিএফ আর সিআইএফ এ পোর্ট অফ ডেস্টিনেশন, অর্থাৎ যেই পোর্ট পর্যন্ত আপনার পণ্যটা পৌঁছানো হচ্ছে সেই পোর্টের নাম। এখানে দেখেন কিছু ক্ষেত্রে পোর্টের নাম, কিছু ক্ষেত্রে কিন্তু প্লেসের নাম, কিছু হচ্ছে প্লেস অফ ডেলিভারি, কিছু প্লেস অফ ডেস্টিনেশন, কিছু পোর্ট অফ শিপমেন্ট, কিছু পোর্ট অফ ডেস্টিনেশন। এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনি ইয়ার কেন মেনটেন করবেন, আপনি ইনকোটামের পরে এটা কোন সংস্করণ, এটা 2020 না 2010, সেটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। কারণ আপনি যখন আপনি 2019 সালে একটা কন্ট্যাক্ট করলেন যেটা 2010-এর আন্ডারে, আপনি কিছুই লিখলেন না, কারণ আপনি জেনে নিচ্ছেন বা ধরে নিচ্ছেন যে এটা ইনকোটাম 2010-এর আন্ডারে আপনি এফসিএ মংলা সিওআই ইনকোটাম ইউজ করলেন, কিন্তু আপনার পণ্যটা আস্তে আস্তে 2020 হয়ে গেল এবং নতুনই একটা ইনকোটাম চলে আসলো। এখন কোনো কারণে যদি এটা কোনো প্রবলেম হয়, আপনার যদি এটা নিয়ে কোনো সমস্যা হয়, এই প্রবলেম যারা সলভ করবে, অর্থাৎ যে আরবিট্রেটর যারা, ওরা কিন্তু ডিসাইড করতে সমস্যা হয়ে যাবে যে আপনি ইনকোটামের ইয়ারটা উল্লেখ না করাতে এটা কি আসলে যেই সময়ে আপনি এলসিটা হয়েছে বা ওই এখানে কি বলা হচ্ছে দেখেন, আরবিট্রেটর উড হ্যাভ টু ডিসাইড হোয়েদার দ্য ভার্সন অফ দ্য রুলস অ্যাপ্লিকেবল এট দ্য টাইম অফ সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট করার সময় সেটা মেনটেন করবে, অথবা আপনার ডিসপুট যখন হচ্ছে ততক্ষণে 2020 হয়ে গেছে, সে কোনটা ইউজ করবে, এটা নিয়ে কিন্তু একটা প্রবলেমে পড়তে হয়। এজন্য আপনাদেরকে অবশ্যই ইনকোটাম কত সালে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। দেন আপনি যদি ডিএটি ঢাকা এয়ারপোর্ট একটা ইনকোটাম ইউজ করে 2010 সালে এলসি করেন, তাহলে কিন্তু বা একটা কন্ট্যাক্ট করেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি ডিএটি এয়ারপোর্ট ইনকোটাম 2020 দেন, কিন্তু সেটা ফিজিবল না, কারণ 2020 সালে যে ইনকোটাম সেখানে কিন্তু ডিএটি ইনকোটামটা আসলে নাই। আবার আপনি যদি ডিএপি ঢাকা এয়ারপোর্ট দিয়ে 2020 সালে দেন, সেক্ষেত্রে কিন্তু আবার সেই ইনকোটামটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল বা কার্যকরী হয়ে গেল, কারণ 2020 সালে এই যে আমরা ডেলিভার্ড এট প্লেস যেটাকে ইউজ করছি, ডিএপি কোনো একটা প্লেসে আপনার ডেলিভারি হবে, সেটা কিন্তু অ্যাক্টিভ আছে। কিন্তু ভুল করে যদি কেউ 2020 সালে ডিএটি দেন, সেটা কিন্তু হবে না। আবার কেউ যদি 2010 সাল দিয়ে ডিএটি দেন, তাহলে কিন্তু আপনি এলসি করতে পারবেন বা কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এজন্য আপনাকে অবশ্যই ইনকোটামের পরপর সালটা উল্লেখ করতে হবে। আশা করি আপনাদের ভিডিওটি মোটামুটি উপকারে আসছে। যারা ইনকোটাম ইউজ করবেন, ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্লেস, পয়েন্ট কিংবা পোর্টের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে এবং ইনকোটামের সাল উল্লেখ করতে হবে। তা আমার অন্যান্য আরও ভিডিও থাকবে ইনকোটাম নিয়ে বিস্তারিত, চেঞ্জেসগুলো নিয়ে বা বিভিন্ন ইস্যুগুলো নিয়ে। আপনারা আমার ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলে গিয়ে আপনি প্লে লিস্টে যখন যাবেন, ইনকোটামের আলাদা একটা প্লে লিস্ট দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করলে আমার ইনকোটাম নিয়ে যতগুলো ভিডিও আছে সবগুলো আপনি একসাথে দেখতে পাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে অনেক অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।